নির্বাচন শেষ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে যে একটা ধুলো ওড়ে সেটা থিতিয়ে আসতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। জয় পরাজয়ের নানা রকম হিসেব নিকেশ চলতে থাকে। তো আমাদের হাতে আজকে জামায়াতে ইসলামীর নির্বাচনী ফলাফল নিয়ে এমনই একটি বিশ্লেষণ এসেছে যা প্রচলিত ধারণার ঠিক উল্টো কথা বলছে। যখন দলটির অনেক সমর্থকই হতাশ, কেউ কেউ সরাসরি দলের আমির ড. শফিকুর রহমানকে দায়ী করছেন, তখন এই বিশ্লেষণ একটা মৌলিক প্রশ্ন তুলেছে। জামায়াত কি আসলেই হেরেছে, নাকি যা আমরা দেখছি তা এক ধরনের সুচতুর কৌশলগত অর্জন? চলুন এই দাবির গভীরে গিয়ে দেখা যাক। হ্যাঁ, এই বিশ্লেষণটা বেশ কৌতূহলোদ্দীপক, কারণ এটা আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার চেয়ে দীর্ঘমেয়াদী কৌশলকে সামনে আনছে। এর মূল বক্তব্যটাই হলো, যা বাইরে থেকে দেখতে একটা নির্দিষ্ট সীমানায় আটকে যাওয়া বা দরুন ব্যর্থতা মনে হচ্ছে, তা আসলে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সূচনা বিন্দুও হতে পারে। আমরা আজ ধাপে ধাপে বোঝার চেষ্টা করব কেন ৭১টি আসনকে এখানে ঐতিহাসিক অর্জন বলা হচ্ছে এবং এর পেছনের যুক্তিগুলো ঠিক কতটা শক্তিশালী। তাহলে চলুন শুরু করা যাক একেবারে মূল জায়গাটা থেকে। ৭১টি আসন, এই সংখ্যাটাকে কেন ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ এ বিশ্লেষণ? এখানে কিছু পরিসংখ্যান দেয়া হয়েছে যা ওয়াকেই চমকে দেওয়ার মতো। যেমন বলা হচ্ছে, জামায়াতের ইতিহাসে এর আগের সর্বোচ্চ আসন ছিল মাত্র ১৮টা। সেখান থেকে ১ লাফে ৭১, এটা তো শুধু সংখ্যা না, এটা একটা রাজনৈতিক বার্তা। ঠিক তাই, একদম। এখানে শুধু সংখ্যার লাফটা বড় কথা নয়, এর গুণগত দিকটাও আমাদের দেখতে হবে। বিশ্লেষণটি কয়েকটি বিষয়কে সামনে এনেছে। প্রথমত, ঐতিহাসিক প্রেক্ষাপট। যে দলটি এর আগে কখনো ২০-এর ঘরও পেরোতে পারেনি, তাদের জন্য ৭১ একটি বিশাল মাইলফলক। দ্বিতীয়ত, ভোটের হার। বলা হচ্ছে দলটি প্রায় ৩০% পপুলার ভোট পেয়েছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর মানে হল দেশের প্রায় ১/৩ ভোটার তাদের সমর্থন দিয়েছেন। এত বছর ধরে রাজনৈতিক চাপের মুখে থাকার পরও এই পরিমাণ জনসমর্থন ধরে রাখাটা রাজনৈতিক বিশ্লেষকদের জন্য একটা বড় আলোচনার বিষয়। তার মানে পর্দার আড়ালে তাদের ভিত্তিটা সাধারণ ধারণার চেয়ে অনেক বেশি শক্ত। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই সাফল্যকে কি অন্যভাবেও দেখা যায়? যেমন, এটা কি শুধু জামায়াতের একক সাফল্য, নাকি ধরুন ক্ষমতাসীন দলের প্রতি নগরবাসীর যে পুঞ্জীভূত ক্ষোভ তারই একটা প্রতিফলন, যেখানে জামায়াত একটা সহজ বিকল্প হিসেবে উঠে এসেছে? বিশ্লেষণটা কি এই দিকটা নিয়ে কিছু বলছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, বিশ্লেষণটি সরাসরি এই কারণটিকে নাকচ করছে না, তবে এর ফোকাসটা একটু ভিন্ন জায়গায়। এটা বলছে সরকারের প্রতি অসন্তোষ অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু সেই অসন্তোষকে ভোটে পরিণত করার জন্য একটা সাংগঠনিক কাঠামো লাগে। জামায়াতের সাফল্যটা ঠিক সেখানেই। বিশেষ করে তৃতীয় যে পয়েন্টটি এখানে উল্লেখ করা হয়েছে, শহরে সাফল্য। প্রথমবারের মতো ঢাকায় ৬টি আসন এবং ২টো বড় বিভাগীয় শহরে জয়লাভ করাটা একটা বিরাট কৌশলগত পরিবর্তন। ঢাকা বা চট্টগ্রামের মতো জায়গায় জেতা মানে হল দলটি এখন আর শুধু গ্রামীণ বা নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। তারা দেশের শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর কাছেও পৌঁছাতে পারছে। এটা আসলেই একটা বড় পরিবর্তন, কারণ এতদিন ধরে ধারণা ছিল জামায়াতের ভোট ব্যাংক মূলত গ্রামীণ এলাকায়। একদম। আর এই পুরো পরিবর্তনের পেছনে ড. শফিকুর রহমানের নেতৃত্বের কথা বলা হয়েছে। বিশ্লেষণটির মতে তিনি দলটিকে একটা কঠোর ক্যাডার ভিত্তিক সংগঠন থেকে ধীরে ধীরে একটা গণমানুষের দলে রূপান্তর করার চেষ্টা করছেন। এই নির্বাচনী ফলাফলকে সেই দীর্ঘমেয়াদী কৌশলেরই প্রথম দৃশ্যমান প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তাই বাইরে থেকে যা কেবল ৭১টি আসন, গভীর থেকে দেখলে তা আসলে দলের চরিত্র বদলের একটি পরীক্ষা, যেখানে তারা অনেকটাই সফল। বেশ আকর্ষণীয় ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা শোনার পর সমর্থকদের মনে আরেকটা বড় প্রশ্ন আসবে। যদি এটা এত বড় সাফল্যই হবে, তাহলে যে প্রায় ৫৩টি আসনে দলটি খুবই অল্প ব্যবধানে হেরে গেল, সেটার কি হবে? আমি তথ্যগুলো দেখছিলাম, কোথাও হারের ব্যবধান মাত্র ৭০, কোথাও ৫০০, কোথাও হয়তো ২০০০ ভোট। একজন কর্মীর জন্য এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে? এখানেই বিশ্লেষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশটি উঠে এসেছে। তাদের মতে এই হার জনসমর্থনের অভাবে হয়নি, বরং হয়েছে ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে। রাজনীতিকে শুধু নৈতিকতা বা আদর্শের খেলা হিসেবে না দেখে এর প্রায়োগিক এবং কিছুটা
রূঢ় বাস্তবতার দিকটাও তুলে ধরা হয়েছে। অর্থাৎ মাঠে আপনার পক্ষে জনসমর্থনের ঢেউ থাকা এক জিনিস, আর সেই ঢেউকে ভোটের বাক্সে নিরাপদে পৌঁছে দেওয়া সম্পূর্ণ ভিন্ন একটা খেলা। ম্যানেজমেন্টের দুর্বলতা বিষয়টা একটু ভেঙে বললে ভালো হয়। এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মাঠ পর্যায়ে ঠিক কি ঘটেছিল? বিষয়টাকে একটা ক্রিকেট ম্যাচের মতো করে ভাবা যেতে পারে। আপনার দলে বিরাট কোহলির মতো তারকা খেলোয়াড়, মানে জনসমর্থন থাকতে পারে, কিন্তু ম্যাচ জিততে হলে মাঠে ফিল্ডিং সাজানো, সঠিক সময়ে বোলার পরিবর্তন করা, মানে কেন্দ্র ব্যবস্থাপনা আর ডিআরএসের সঠিক ব্যবহার করার মতো কৌশলও জানতে হয়। এই বিশ্লেষণ বলছে জামায়াতের তারকা খেলোয়াড় আছে, কিন্তু মাঠের ক্যাপ্টেন্সির জায়গায় বিএনপির মতো দলের অভিজ্ঞতা অনেক বেশি। আচ্ছা, এই ৫৩টি আসনে সেই অভিজ্ঞতারই অভাব ফুটে উঠেছে। তার মানে নির্দিষ্ট কিছু দক্ষতার ঘাটতির কথা বলা হচ্ছে। হ্যাঁ, যেমন একেবারে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দক্ষতা, ভোটের দিন মাঠের কৌশল দ্রুত পরিবর্তন করার ক্ষমতা, প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভোট কেন্দ্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা। প্রতিটি কেন্দ্রে এজেন্ট দেওয়া, তাদের সক্রিয় রাখা, ভোটারদের আসতে উৎসাহিত করা এবং দিনের শেষে ভোটের হিসাব বুঝে নেওয়া, এই পুরো প্রক্রিয়াটি একটি জটিল ব্যবস্থাপনা। এই পর্যালোচনায় বলা হচ্ছে এই দিকগুলোতে জামায়াত এখনও শিখছে। সুতরাং এই ৫৩টি আসনের হারকে সমর্থনের অভাব হিসেবে না দেখে অভিজ্ঞতার ঘাটতি বা বলা যায় কৌশলগত অপরিপক্কতা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আর এই হার থেকে যে হতাশা তৈরি হলো, সেই হতাশা থেকেই তো একটা ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারত, তাই না? কর্মীরা তো চাইতেই পারতেন যে দল রাস্তায় নামুক, আন্দোলন করুক। ফলাফলের পর এটাই তো একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হতো। কিন্তু দলের নেতৃত্ব সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটল কেন? ঠিক এই পয়েন্টটাতেই বিশ্লেষণটি নেতৃত্বকে কৃতিত্ব দিচ্ছে। বলা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান এখানে আবেগের চেয়ে প্রজ্ঞাকে গুরুত্ব দিয়েছেন। কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল, হতাশা ছিল, রাস্তায় নেমে প্রতিবাদ করার দাবিও হয়তো ছিল, কিন্তু প্রশ্ন হল এই মুহূর্তে আন্দোলন করলে লাভটা কার হতো? বিশ্লেষণটি বলছে এই মুহূর্তে আন্দোলন করলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা ছিল বহুগুণ বেশি। কি ধরনের ক্ষতির কথা বলা হচ্ছে? কয়েকটি বিষয়ে উল্লেখ করা হয়েছে। প্রথমত, দলটি প্রায় ১৭ বছর ধরে একটা এনর্মাস চাপের মধ্যে ছিল। তাদের ভাষায় এখন তারা একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। এই সময়ে হুট করে রাস্তায় নামলে পুলিশ, প্রশাসন এবং পুরো রাষ্ট্রযন্ত্র আবারও তাদের বিপক্ষে কঠোর অবস্থানে চলে যেত। দ্বিতীয় এবং সবচেয়ে বড় ঝুঁকিটা হল যে ৭১টি আসন অনেক সংগ্রামের পর অর্জিত হয়েছে। একটি সহিংস আন্দোলন বা সংঘাতের কারণে সেটাও হুমকির মুখে পড়তে পারত। নির্বাচিত এমপিদের সদস্যপদ বাতিল হওয়া বা নতুন করে দমনপীড়ন শুরু হওয়ার আশঙ্কাও ছিল। অর্থাৎ অদনৈতিক ক্ষোভ প্রকাশের চেয়ে সংগঠনের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং অর্জিত সাফল্যকে রক্ষা করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একদম। আপাতদৃষ্টিতে এই নিষ্ক্রিয়তাকে অনেকে দুর্বলতা ভাবতে পারেন, কিন্তু এই পর্যালোচনার মতে এটি আসলে একটি অত্যন্ত হিসেবী ও কৌশলগত সিদ্ধান্ত। এর মাধ্যমে নেতৃত্ব সংগঠনকে একটি বড় বিপদ থেকে বাঁচিয়েছেন এবং ভবিষ্যতের জন্য অর্জিত প্ল্যাটফর্মটিকে সুরক্ষিত করেছেন। বাহ, এখানে তো দেখছি আলোচনাটা শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক বাস্তবতার কথাও বেশ জোরালো হয়ে এসেছে। ডিপ স্টেট এবং আন্তর্জাতিক রেড লাইন, এই ধারণাগুলো তো বেশ গভীর। এর মাধ্যমে ঠিক কী বোঝানো হচ্ছে? এখানে বিশ্লেষণটি রাজনীতির একটি বেশ জটিল স্তরের দিকে ইঙ্গিত করছে। বলা হচ্ছে বাংলাদেশের মতো একটি ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশে কোনো ইসলামপন্থী দলের ক্ষমতার ব্যাপারে একটা অদৃশ্য আন্তর্জাতিক সীমানা বা রেড লাইন টানা আছে। অর্থাৎ তাদের ক্ষমতা গ্রহণ বা ক্ষমতার অংশীদার হওয়ার বিষয়টি শুধু দেশের অভ্যন্তরীণ ভোটের ওপর নির্ভর করে না, এর সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির স্বার্থ জড়িত। এই ডিপ স্টেট বা রেড লাইনের ধারণাটা তো বেশ গম্ভীর। তার মানে কি দেশের ভেতরেও এমন কোনো শক্তি আছে যারা চায় না জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি আসুক? ক্ষমতা কাঠামো, যেমন প্রশাসন, নিরাপত্তা বাহিনী বা অন্যান্য প্রভাবশালী মহল, তাদের কথাও ভাবা হচ্ছে। মিশর বা তিউনিশিয়ার উদাহরণটা এখানে প্রাসঙ্গিক। সেখানে আমরা দেখেছি ইসলামপন্থী দলগুলো নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেও শেষ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রে টিকতে পারেনি, কারণ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ডিপ স্টেট তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
এই বিশ্লেষণ বলছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়েই হয়তো জামায়াতের নেতৃত্ব এবার অতিরিক্ত আগ্রাসী হতে চায়নি। তার মানে বেশি দাবি দাওয়া নিয়ে মাঠে নামলে হিতে বিপরীত হওয়ার একটা বাস্তব আশঙ্কা ছিল। বিশ্লেষণটা মূল তর্ক এটাই। তাদের মতে এখনই যদি দলটি ১৩৫টি আসনের মতো একটি বড় দাবি নিয়ে মাঠে নামত বা সরকার গঠনের চেষ্টা করত, তাহলে আবারও বড় ধরনের দমনপীড়ন বা একটি সমন্বিত ক্র্যাকডাউন শুরু হওয়ার আশঙ্কা ছিল। তাই এই ৭১টি আসনকে চূড়ান্ত বিজয় হিসেবে না দেখে একটি কৌশলগত পিছু হটা বা স্ট্র্যাটেজিক রিট্রিট হিসেবে দেখানো হয়েছে। এর উদ্দেশ্য হল আপাতত এই অর্জনকে ভিত্তি করে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করা, প্রশাসনিক এবং রাজনৈতিক পরিপক্কতা অর্জন করা এবং ভবিষ্যতের বড় অগ্রগতির জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। আচ্ছা, এটা পরাজয় নয়, বরং আরও বড় লক্ষ্যের পথে একটি কৌশলগত ধাপ। তাহলে এই পুরো পরিস্থিতি বিবেচনা করে দলটির ভবিষ্যৎ কর্মপন্থা কি হওয়া উচিত? এই বিশ্লেষণ কি আগামী ৫ বছরের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা পরামর্শ দিচ্ছে? হ্যাঁ, পর্যালোচনার শেষ ভাগে একটি সুস্পষ্ট গোল্ডেন সাজেশন বা কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে, যা শুধু আবেগ বা ওয়াজ নসিহাতের ওপর নির্ভরশীল নয়, বরং খুবই বাস্তবসম্মত এবং প্রায়োগিক। এখানে মূলত ৫টি মূল পরামর্শ দেওয়া হয়েছে, যা তাদের আগের দুর্বলতাগুলোকে কাটানোর দিকে ইঙ্গিত করে। সেগুলো ঠিক কি কি? প্রথমত, ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও মজবুত করা, অর্থাৎ একেবারে তৃণমূল থেকে কাজ করে ভিত্তিটাকে আরও চড়া করা। দ্বিতীয়ত, আগামী সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচনকে বিশেষভাবে লক্ষ্য বানানো। এর মাধ্যমে স্থানীয় সরকার পর্যায়ে দলের প্রভাব বাড়বে এবং প্রশাসনিক অভিজ্ঞতাও তৈরি হবে। তৃতীয়ত, একটি খুব গুরুত্বপূর্ণ পরামর্শ হল শুধু ধর্মীয় বা আদর্শিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে দলের কর্মীদের প্রশাসনিক বাস্তবতায় এবং রাজনৈতিক কৌশল শেখানো। এটা তো একটা বড় ধরনের প্রায়োগিক পরিবর্তনের কথা বলা হচ্ছে। মানে কর্মীদের শুধু আদর্শিক কর্মী হিসেবে না দেখে রাজনৈতিক ব্যবস্থাপক হিসাবেও তৈরি করা। ঠিক ধরেছেন। চতুর্থ পরামর্শটি হল ভোট কেন্দ্রে টিকে থাকার কৌশল রপ্ত করা। অর্থাৎ যে ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে ৫৩টি আসন হাতছাড়া হয়েছে, সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য নিবিড় প্রশিক্ষণ এবং পরিকল্পনা গ্রহণ করা। এবং পঞ্চমত, সাধারণ মানুষের সেবায় আরও বেশি করে আত্মনিয়োগ করা। তাদের সুখে দুঃখে পাশে থেকে গণভিত্তিকে আরও মজবুত করা, যা ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক সংকটে দলকে রক্ষা করবে। সব মিলিয়ে তাহলে এই পর্যালোচনার উপসংহার কি দাঁড়ালো? উপসংহার হল, নেতৃত্ব একটি কঠিন সময়ে দাঁড়িয়ে সংগঠনকে বাঁচিয়েছেন, কর্মীদের রক্ষা করেছেন এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছেন। এখন সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে পরবর্তী ৫ বছর ধরে এই প্রায়োগিক কাজগুলো করতে হবে। আবেগ দিয়ে নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে এগোতে হবে। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো। যে কোনো রাজনৈতিক পরিস্থিতিকে সাদা কালো চোখে দেখাটা হয়তো সবচেয়ে সহজ, কিন্তু প্রায়ই আসল চিত্রটা ধূসর এলাকার মধ্যেই লুকিয়ে থাকে। যেটাকে আমরা আপাতদৃষ্টিতে পরাজয় বা সীমাবদ্ধতা বলে ধরে নিচ্ছি, গভীর থেকে দেখলে হয়তো তার ভেতরেই ভবিষ্যতের কোনো বড় সম্ভাবনা বা সুচতুর কৌশল লুকিয়ে থাকতে পারে। একদম। এই বিশ্লেষণটি আমাদের একটি মৌলিক বিষয় নিয়ে ভাবতে উৎসাহিত করে। একটি রাজনৈতিক দলের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শুধু আদর্শ বা বিপুল জনসমর্থনই যথেষ্ট নয়। এর সাথে প্রয়োজন হয় বাস্তবসম্মত কৌশল, সাংগঠনিক দক্ষতা, সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কখন আক্রমণ করতে হবে আর কখন পিছু হটতে হবে, সেই প্রজ্ঞা। এই পর্যালোচনার মূল বার্তা হল, এই ফলাফলের মাধ্যমে জামায়াত এখন আর প্রান্তিক কোনো দল নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি মূলধারার শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এ বিষয়টি আসলেই ভাবার মতো। একটি রাজনৈতিক আন্দোলনের জন্য কখন জনপ্রিয়তার চেয়ে সাংগঠনিক এবং কৌশলগত পরিপক্কতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এই প্রশ্নটি হয়তো শুধু জামায়াত নয়, এই অঞ্চলের সব রাজনৈতিক পর্যবেক্ষকদের জন্যই নতুন করে ভাবার একটি সুযোগ করে দিল।